যে কোনো কবিতা বা পোয়েম যখন তুমি লাইন বাই লাইন পড়বে, বোঝার চেষ্টা করবে, সেখানে কিন্তু অ্যাকচুয়াল মানে এক্সিকিউট হবে না। যদি তুমি সেই কবিতাটির প্রেক্ষাপট একটু বোঝো, কোন প্রেক্ষাপটে কবিতাটি রচিত হয়েছে, সেই প্রেক্ষাপটটা যদি তোমার মাথার মধ্যে থাকে, তাহলে যে কোনো কবিতা তোমার কাছে খুবই সহজ হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই করে কবিতা পড়ার আগে প্রেক্ষাপট জানার দরকার আছে। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের এক গুরুত্বপূর্ণ পোয়েম দ্য সেকেন্ড কামিং, উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা। এই প্রসঙ্গে উইলিয়াম বাটলার ইয়েটস সম্বন্ধে একটু জেনে রাখা তোমাদের দরকার আছে। তিনি একজন আইরিশ কবি ছিলেন, নাট্যকার ছিলেন, সঙ্গে লেখক ছিলেন। তিনি 1865 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। 1887 খ্রিস্টাব্দে তিনি কবি হিসাবে আত্মপ্রকাশ করেন। 1923 খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। 1939 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি তাঁর মৃত্যু হয়। দ্য সেকেন্ড কামিং কবিতাটি অ্যাকচুয়ালি অ্যালোগরিক্যাল পোয়েম। অ্যালোগরিক্যাল পোয়েম কি? রূপক ধর্মী এক কবিতা। এই কবিতাটি লেখা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 থেকে 1918 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। আর এই কবিতাটি লেখা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। কবিতাটি প্রথমে 1920 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে দ্য ডায়াল নামক পত্রিকায় প্রকাশিত হয়। পরে 1921 সালে দ্য সেকেন্ড কামিং কবিতাটি মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডানসান নামক কবিতা সংকলনে অন্তর্ভুক্ত হয়। এবারে মূল কবিতায় যাওয়ার আগে অবশ্যই করে এই কবিতার কতগুলো ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো জানতে হবে। ফ্যাক্টরগুলো যদি তুমি ঠিকঠাক জানতে পারো, বুঝতে পারো, তাহলে কবিতাটা তোমার জন্য ভীষণ সহজ হবে। এবং এই ফ্যাক্টরগুলো যদি আমরা ডিকোড করি, তাহলে এই কবিতাটির পূর্ণাঙ্গ অর্থ আমাদের বুঝতে একটু অসুবিধা হবে না। তাই মনোযোগ সহকারে কবিতাটি তোমরা বোঝার চেষ্টা করো, শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। দ্য সেকেন্ড কামিং কবিতায় যে ফ্যাক্টরগুলো কাজ করে, সেই ফ্যাক্টরগুলোকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। নাম্বার 1 হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, নাম্বার 2 রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, নাম্বার 3 কবির পার্সোনাল ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ফার্স্ট অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু আলোচনা করি, কবিতাটি লেখা হয়েছিল 1919 সালে। খুব মনোযোগ সহকারে তোমরা শুনবে, বোঝার চেষ্টা করবে। কবিতাটি লেখা হয়েছিল 1919 সালে। আর যদি আমরা একটু ইনভেস্টিগেট করি, তাহলে আমরা দেখব যে এই সময় পুরো বিশ্ব জুড়ে 4টে গুরুত্বপূর্ণ মেজর হিস্টোরিক্যাল ইভেন্ট ঘটেছিল। 4টে মেজর হিস্টোরিক্যাল ইভেন্টস এর মধ্যে নাম্বার 1 প্রথম বিশ্বযুদ্ধ, নাম্বার 2 রাশিয়ান রেভলিউশন, নাম্বার 3 আইরিশ ইন্ডিপেন্ডেন্স, তারপরে স্প্যানিশ ফ্লু। প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল এই সময়। এই কতগুলো এফেক্ট পুরো বিশ্বকে, অর্থাৎ পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেমকে একেবারেই নস্যাৎ করে দিয়েছিল, নাড়িয়ে দিয়েছিল। এত মানুষের মৃত্যু হয়েছিল যে চারিদিকে শুধু মৃত্যু মিছিল, চারিদিকে একটা ভয়াবহতার পরিস্থিতি। সেই পরিস্থিতির প্রেক্ষাপটেই কিন্তু কবিতাটি লেখা হয়েছিল বলে মনে করা হতে পারে। এবারে আমরা জানবো রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড। রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড নিয়ে যখন আমরা আলোচনা করব, কবিতাটির নাম হচ্ছে দ্য সেকেন্ড কামিং। তাহলে ফার্স্ট কামিংটা কি? নিশ্চিত করে ফার্স্ট কামিং আছে। বাইবেলে দ্য নিউ টেস্টামেন্ট অনুযায়ী 2000 বছর প্রায় অন্ধকার যুগ ছিল। মানুষের মধ্যে বিভেদ, হানাহানি, মারামারি, কাটাকাটি অনবরত চলছিল। পুরো বিশ্ব জুড়ে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি। আর এই বিশৃঙ্খলার পরিস্থিতির পর যীশু খ্রিস্টের জন্ম হয়। দিস ইজ এ ফার্স্ট টাইম অ্যাকর্ডিং টু বাইবেল। এটাই হচ্ছে ফার্স্ট টাইম। তাহলে সেকেন্ড কামিংটা কি? দ্য নিউ টেস্টামেন্টে দ্য লাস্ট বুক অফ রেভলিউশনে যিশুর দ্বিতীয় আগমনের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে পৃথিবী যখন আবার অন্ধকারে নিমজ্জিত হবে, মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে, হানাহানি, মারামারি, কাটাকাটি অনবরত চলবে, পুরো বিশ্ব জুড়ে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হবে, তখন যিশুর আবার জন্ম হবে। হয়তো দ্য সেকেন্ড কামিং কবিতায় এই ঘটনা রিফ্লেক্ট ঘটেছে। এবার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড বা পার্সোনাল এক্সপেরিয়েন্স নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আমরা দেখব যে ডব্লিউ.বি. ইয়েটস 1865 সালে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন। ইয়েটসের কবিতায় আমরা প্রচুর সিম্বল দেখতে পাই। সিম্বল মানে এই একই জিনিস অন্য জিনিসকে ইন্ডিকেট করে। এই দ্য সেকেন্ড কামিং কবিতাটি ফুল অফ সিম্বল। তার কবিতার মধ্যে নান্দনিকতা ও রহস্য আমরা লক্ষ্য করতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটা পড়লে কোথাও একটা রহস্য আছে বলে আমাদের মনে হবে।
তাহলে দ্য সেকেন্ড কামিং কবিতাটি অ্যাকচুয়াল কিসের ইঙ্গিত দিচ্ছে? আবার পুনরায় যুদ্ধের ভয়াবহতার কথা বলতে চাচ্ছেন, নাকি এই চরম বিশৃঙ্খলার মধ্যে আবার যিশুর জন্ম হতে চলেছে, নাকি একটা ভয়ঙ্কর মনস্টার আসতে চলেছে যার আগমনের কথা বলা হয়েছে, যারা সমগ্র বিশ্বকে গ্রাস করবে? লেটস গেট ইনটু দ্য মেন পয়েন্ট। চলো এবারে আমরা ফুল কনসেন্ট্রেট করব। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। টার্নিং, টার্নিং কথার অর্থ হচ্ছে ঘোরা। ওয়াইডিং, ওয়াইড কথার অর্থ হচ্ছে বিস্তীর্ণভাবে চওড়া হয়ে ঘুরছে। জায়ার মানে আবর্তন করা। দ্য ফ্যালকন, ফ্যালকন কথার অর্থ হচ্ছে বাজ পাখি। ফ্যালকনার, ফ্যালকনার কথার অর্থ হচ্ছে বাজ পাখির প্রভু বা বাজ পাখির মালিক। এই প্রসঙ্গে একটা জিনিস তোমাদের বোঝার দরকার আছে, যে আগেকার দিনে মানুষ বাজ পাখি পুষত, সেই বাজ পাখি ছেড়ে দিত এবং প্রভুর জন্য শিকার করে আনতো। অর্থাৎ সেই বাজ পাখি প্রভুর কথা শুনতে বাধ্য। এখানে কোন মানে এক্সিকিউট হচ্ছে, অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছে? টার্নিং অ্যান্ড টার্নিং মানে ঘুরছে, ঘোরা, অ্যান্ড ওয়াইডিং বিস্তীর্ণভাবে ঘুরছে, জায়ার আবর্তন করছে। কে? বাজ পাখি। বাজ পাখি দেখবে যখন শিকার করে, সে অনেক উঁচুতে শিকার, মানে অনেক উঁচু থেকেই সে তার শিকার দেখে এবং ছোট্ট একটা জায়গায় ঘুরতে 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 অনেকটা বিস্তীর্ণ জায়গা নিয়ে নেয়, তার শিকার করার পরিধি আস্তে আস্তে বাড়াতে থাকে। সেই প্রসঙ্গেই কথাটি উঠেছে, কথাটি বলা হয়েছে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডিং জায়ার। অর্থাৎ এখানে মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, যে মানুষের আশা আকাঙ্ক্ষা দিনের পর দিন বাড়তে চলেছে, তার পরিধি অনেকটা বেড়ে চলেছে, অনেকটা বিস্তার হচ্ছে। এখানে ফ্যালকন বলতে সম্ভবত আমাদের কথা বোঝানো হয়েছে, মানুষের কথা বোঝানো হয়েছে। ফ্যালকনার বলতে আমাদের যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ সৃষ্টিকর্তার কথা বোঝানো হয়েছে। আমাদের চাহিদা, আমাদের আশা আকাঙ্ক্ষা এতটা বিস্তীর্ণ হয়েছে, এতটা আবর্তিত হচ্ছে যে আমরা আজ আমাদের প্রভুর কথা শুনছি না, আমরা আজ আমাদের ঈশ্বরের কথা শুনছি না, আমরা ধর্মচ্যুত হয়েছি, আমরা ঈশ্বরচ্যুত হয়েছি। সেই কথাটা এই লাইনের মধ্য দিয়ে বোঝানো হচ্ছে। তারপর থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। থিংস ফল অ্যাপার্ট, থিংস ফল অ্যাপার্ট বলতে সমস্ত কিছু পতিত হচ্ছে, সমস্ত কিছু যেন শেষ হয়ে যাচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, দ্য সেন্টার, সেন্টার বলতে কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু ক্যান নট হোল্ড মানে ধরে রাখতে পারছে না। অর্থাৎ আমরা মানুষ, আমরা আমাদের ধর্ম, আমাদের মানবতা সেটাকে ধরে রাখতে পারছি না, আমাদের যে নীতি সেই নীতি আমরা ধরে রাখতে পারছি না। মেয়ার, মেয়ার কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ। অ্যানার্কি, অ্যানার্কি কথার অর্থ হচ্ছে নৈরাজ্য, ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড মানে পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে নৈরাজ্য। আর আমরা আমাদের ধর্ম, আমরা আমাদের কেন্দ্রস্থল, আমরা আমাদের মানবতা ধরে রাখতে পারছি না। তারপর দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। ব্লাড ডিমড মানে রক্তসিক্ত, এই ব্লাড ডিমড একটা বাইবেলের ইমেজ। টাইড কথার অর্থ হচ্ছে ঢেউ, লুজড মানে হচ্ছে ছড়িয়ে পড়া। দ্য সেরিমনি অফ ইনোসেন্স, ইনোসেন্স মানে নিষ্পাপ, ড্রাউন্ড মানে ডুবে যাওয়া। অ্যাকচুয়ালি রক্তসিক্ত ঢেউ চারিদিকে ছড়িয়ে পড়ছে, প্রত্যেকটা জায়গায় একেবারে চরম বিশৃঙ্খলা। এখানে ইনোসেন্স বলতে সেই সব মানুষদেরকে বা সেই সব ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যারা ধর্মের প্রতি বিশ্বাস রাখে, যারা মানব ধর্মের প্রতি বিশ্বাস রাখে, যারা সামাজিক সুশৃঙ্খলের প্রতি আস্থা রাখে, তাদেরকে অ্যাকচুয়ালি নিষ্পাপ বলা হচ্ছে। সমস্ত জায়গায় নিষ্পাপরা তাদের আস্থা ডুবে যাচ্ছে এবং চারিদিকে রক্তসিক্ত ঢেউয়ে পরিণত হয়েছে। তারপর দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওস্ট অফ আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। বেস্ট, এখানে বেস্ট বলতে ভালো মানুষদেরকে বোঝানো হয়েছে। ল্যাক কথার অর্থ হচ্ছে অভাব। কনভিকশন, কনভিকশন মানে হচ্ছে আত্মবিশ্বাস। হোয়াইল মানে অন্যদিকে। ওস্ট বলতে গেলে এখানে খারাপ মানুষদেরকে বোঝানো হয়েছে। প্যাশনেট, প্যাশনেট মানে একেবারে দৃঢ়,
আর ইন্টেন্সিটি কথার অর্থ হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বা দৃঢ় প্রতিজ্ঞ। এখানে বলা হচ্ছে যে ভালো মানুষদের আত্মবিশ্বাসের অভাব ভালো কাজ করার জন্য, তারা ভালো কাজ করতে ভয় পাচ্ছে। চারিদিকে এমন বিশৃঙ্খলা, এমন নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়েছে যে যারা ভালো মানুষ তারা যে ভালো কাজ করবে সেই আস্থাটুকু পাচ্ছে না। উল্টো দিকে খারাপ মানুষজন তারা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ খারাপ কাজ করার জন্য। কবি বলছেন শিওরলি সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। শিওরলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, আর রেভিলেশন কথার অর্থ হচ্ছে উন্মোচন হওয়া, নতুন কিছু সামনে আসা। তো এখানে এটাই বলছে যে মানে একেবারে নিজস্ব দৃষ্টিভঙ্গি তিনি উন্মোচন করছেন এই লাইনটার মধ্য দিয়ে। আমি নিশ্চিত করে বলতে পারি খুব শীঘ্রই উন্মোচন হতে চলেছে, মানে নতুন কিছু আসতে চলেছে। আমি নিশ্চিত করে বলতে পারি দ্য সেকেন্ড কামিং অর্থাৎ দ্বিতীয়বার কেউ আসতে চলেছে। এই লাইনটার মধ্য দিয়ে আমরা রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডের কথাটা মনে করতেই পারি। অর্থাৎ এই লাইনের মধ্য দিয়ে কোথাও যিশুর দ্বিতীয়বার আগমনের কথা উল্লেখ করা হয়েছে। দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটিয়াস মুন্ডি ট্রাভেলস মাই সাইট। এখানে ভাস্ট কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর, আর স্পিরিটিয়াস মুন্ডি একটা ল্যাটিন শব্দ, যেটার ব্যাখ্যা আমি করে দিচ্ছি কিছুক্ষণ পর। ট্রাভেলস কথার অর্থ হচ্ছে ভয়। মাই সাইট বলে কবি নিজে যেটা দেখলেন। সেকেন্ড কামিং হয়তো যিশুর আবার আগমনের কথা হতে পারে, বা আবার বিশ্বযুদ্ধের কথা হতে পারে, বা অন্ধকার যুগ আবার আসতে পারে। যাই হোক, যখন লেখক বলছেন, কবি বলছেন, যখন আমি ভাবছি তখনই এক ভয়ঙ্কর চিত্র আমার সামনে চলে আসছে। সেই ভয়ঙ্কর চিত্রটাই হচ্ছে স্পিরিটিয়াস মুন্ডি। স্পিরিটিয়াস মুন্ডির ব্যাখ্যা তার পরেই করা হয়েছে। অর্থাৎ এখানে স্পিরিটিয়াস মুন্ডি বলতে একটা মনস্টারের কথা বলা হয়েছে, একটা মনস্টারের আগমনের কথা বলা হয়েছে। যদি স্পিরিটিয়াস মুন্ডির কথা একটু ব্যাখ্যা করতে হয় তাহলে বলতে হয় যে মুখটা হবে মানুষের মতন আর দেহটা হবে সিংহের মতন। যেটা আমি দেখলাম, দেখে ভয় পেয়ে গেলাম। এই দ্য সেকেন্ড কামিং কথাটা যখন কবি বলছেন, কবির মধ্যে কোথাও একটা ভয় কাজ করছে। ওই জন্য বলছেন যে হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটিয়াস মুন্ডি। যখন এই চিত্রটা, এই ইমেজটা, স্পিরিটিয়াস মুন্ডির যে চিত্রটা, সেই চিত্রটা যখন কবির সামনে আসছে, ভাবনায় বা মননশীলতার মধ্যে আসছে, তখন তিনি ভয় পেয়ে যাচ্ছেন। ট্রাভেল মাই সাইট, আমি যেটা দেখলাম সেই জিনিসটা দেখে তিনি ভয় পেলেন। Somewhere in sands of the desert, a shape with lion body and the head of a man. কোথাও কোনো এক মরুভূমির বালিতে আমি দেখলাম এক মূর্তি, যার শরীর সিংহের মতো, মাথা মানুষের মতন। এখানে একটা ব্যাপার রিপ্রেজেন্ট করছে, দেখো, যে শরীর সিংহের মতো মানে হচ্ছে একটা অরাজকতার সিম্বল, আর মানুষের মতো মাথা বলতে মানুষরূপী এক হিংস্র পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ এখানে দুর্বলের প্রতি সবলের যে অত্যাচার, শক্তিশালীর যে অত্যাচার, সেই অত্যাচারের কথা কোথাও একটা ইন্ডিকেট করা হয়েছে। তারপরে দেখো, এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। গেজ কথার অর্থ হচ্ছে চাহনি, পিটিলেস কথার অর্থ হচ্ছে নির্দয়, যার মধ্যে কোনো দয়া মায়া নেই, যার চাহনির মধ্যে কোনো দয়া মায়া নেই। অর্থাৎ সেই স্পিরিটিয়াস মুন্ডির কথা এখানে বলা হচ্ছে যে তার কোনো দয়া মায়া নেই, সে চরম বিশৃঙ্খলা তৈরি করবে পুরো বিশ্ব জুড়ে। আর তার চাহনি মধ্যে তার চাহনি একেবারেই শূন্য, কিন্তু সূর্যের মতন নির্দয়। সূর্যের যখন আলো, প্রখর রোদ যখন আমাদের মাথার উপরে পড়ে, আমরা যেমন সহ্য করতে পারি না, সেই রকম সূর্যের প্রখর রোদের সঙ্গে তার চাহনিকে তুলনা করা হয়েছে, যেটা প্রখর, যেটা একেবারে নির্দয়, যেটা আমাদের পক্ষে, সহজ সরল মানুষের পক্ষে সহ্য করা সম্ভবপর নয়। ইজ মুভিং ইটস স্লো থাইজ while all about it real shadows of the indignant desert birds. Is moving its slow thighs বলতে ধীরে ধীরে এগিয়ে চলা। অর্থাৎ এখানে ধীরে ধীরে এগিয়ে চলাটাকে শয়তানের চালের কথা বলা হয়েছে। শয়তানি চাল, শয়তানি বুদ্ধি নিয়ে যে কোনো কার্যকলাপ করবে সেটাকেই বলা হয়েছে স্লো থাইজ। অর্থাৎ সে ধীরে ধীরে এগিয়ে চলেছে শয়তানের মতন। while all about it real shadows of the indignant desert bird, যখন
এই স্পিরিটিয়াস মুন্ডি ধীরে ধীরে এগিয়ে চলবে, তখন তার মাথার উপরে ওই ডিজার্ট বার্ড কথার অর্থ হচ্ছে শকুন, শকুনটা ছায়ার মতন হয়ে থাকবে। এখানে কি বোঝাতে যাচ্ছে যে স্পিরিটিয়াস মুন্ডি মানে হচ্ছে ধ্বংসলীলা চালাবে, ধ্বংসের প্রতীক। সে যেখানে যাবে সেখানে ধ্বংসলীলা চলবে, সেটা নিশ্চিত জেনে ওই ডিজার্ট বার্ড গুলো অর্থাৎ শকুনগুলো তার মাথার ওপর সর্বদা থাকবে। স্পিরিটিয়াস মুন্ডি যেখানে যাবে সেখানে ডিজার্ট বার্ড গুলো যাবে, কারণ ওই ডিজার্ট বার্ড অর্থাৎ শকুনগুলো নিশ্চিত রূপে জানে স্পিরিটিয়াস মুন্ডি যাচ্ছে মানেই ধ্বংসলীলা চলবে, আর ডিজার্ট বার্ডরা উল্লাস করবে। তারপর দ্য ডার্কনেস ড্রপ এগেন। ডার্কনেস কথার অর্থ এখানে অন্ধকার যুগ বা ওই স্পিরিটিয়াস মুন্ডিকে ইন্ডিকেট করছে। কবি ভাবতে ভাবতে হঠাৎ করে ওই স্পিরিটিয়াস মুন্ডি, শকুন মানে ডিজার্ট বার্ড এগুলো থেকে সরে গেলেন। বাট নাও আই নো দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ। স্টোনি স্লিপ মানেই কিন্তু অন্ধকার যুগের কথা বলা হয়েছে অ্যাকর্ডিং টু বাইবেলে এই স্টোনি স্লিপ কথাটা আছে। তাই স্টোনি স্লিপ বলতে এখানে অন্ধকারময় যুগের কথা বলা হয়েছে। ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই এ রকিং কার্ডেল। এখানে ভেক্সড মানে ডিস্টার্ব করা, নাইটমেয়ার কথার অর্থ হচ্ছে দুঃস্বপ্ন, আর রকিং কার্ডেল কথার অর্থ হচ্ছে ঝুলুনি দোলনা। ঝুলুনি দোলনা বলতে এখানে যিশুর জন্মের কথা বলা হয়েছে। অর্থাৎ কবি বলছেন যে বাট নাও আই নো দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ, কিন্তু আমি জানি, কবি বলছেন যে আমি জানি 2000 বছরের অন্ধকারময় যুগটা ডিস্টার্ব হলো, অন্ধকার যুগটা দুঃস্বপ্নে পরিণত হলো যিশুর জন্মের পর। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট। এখানে রাফ বিস্ট বলতে কিন্তু আবার সেই স্পিরিটিয়াস মুন্ডিকেই ইন্ডিকেট করা হয়েছে। রাফ বিস্ট একেবারে খারাপ পশুর কথা বলা হয়েছে। সেই ভয়ঙ্কর স্পিরিটিয়াস মুন্ডি হয়তো শেষ পর্যন্ত তার সময়টা চলে এসেছে। স্লাসেস টু ওয়ার্ডস বেথলেহাম টু বি বর্ন। এখানে স্লাসেস কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে। বেথলেহাম যিশুর জন্মস্থান, যেটা বর্তমান প্যালেস্তাইন। টু বি বর্ন, কবি প্রশ্ন করছেন, কবির প্রশ্ন যে যেখান থেকে যিশুর জন্ম সেখানে কি স্পিরিটিয়াস মুন্ডি ধীরে ধীরে এগোচ্ছে ধ্বংসলীলার জন্য, প্রশ্ন করলেন। যাই হোক, কবিতাটি এই পর্যন্ত। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব শীঘ্রই এই কবিতার যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ।